পটুয়াখালীতে ঘূর্ণিঝড় দুর্গতদের ত্রাণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, যে কোনো দুর্যোগে জনগণের পাশে আছে সরকার। ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটে দেখা দিয়েছে বন্যা। উত্তরাঞ্চলের কয়েক জেলায় মধ্যরাতে আকস্মিক ঝড়, দিনাজপুরে ভেঙেছে গাছ, বিদ্যুতের খুঁটি। রাত্রে পানি উঠছে, এখন গরু আছে আপনার খমর পানি। প্রচুর বৃষ্টি হওয়ায় 9টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের পানিতে তলিয়ে গেছে। এমপি আনার হত্যা তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে কলকাতা ছাড়ল ডিবির দল। পর্যবেক্ষণ করা হবে ইলেকট্রনিক ডিভাইসের আলামত। ফেরার পথে সড়কে দুর্ঘটনা ঘটে বেশি। ঈদ প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের। ছুটির 7 দিন আগে মেরামত সংস্কার শেষ করার নির্দেশ। লক্ষ্য চক্কর মার্কা গাড়ি রং দিয়ে কি বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। দেশ দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে। রাফায় ইসরায়েলি হামলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা। তেল আবিবে সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধিও। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করা প্রয়োজন তার সবই করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, দেশের মানুষের যে কোনো প্রয়োজনে একমাত্র আওয়ামী লীগই নিবেদিত প্রাণ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক মেরামতে কাজ চলছে জানিয়ে সরকার প্রধান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার করে দেওয়া হবে। আওয়ামী লীগ সরকার মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসবেই, সেটাকে মোকাবেলা করে দেশের উন্নয়ন করে যাবে সরকার। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। দেশে গণতন্ত্র থাকলে দেশ এগিয়ে যায়, সেটা প্রমাণিত। দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নে আগে সরকারগুলো নজর না দিলেও আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে বলে জানান শেখ হাসিনা। এর আগে হেলিকপ্টার থেকে দুর্যোগ কবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ফিরবেন ঢাকায়। আমাদের নির্বাচিত প্রতিনিধি, আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আমি দেখলাম না, ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় ঘর। সেইভাবেই আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটে দেখা দিয়েছে প্লাবন পরিস্থিতি। জলমগ্ন হচ্ছে নতুন নতুন এলাকা। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। জৈন্তাপুর উপজেলায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার 169 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকেছে উপজেলা সদরে। নতুন করে প্লাবিত জকিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। জকিগঞ্জে অমলশিদ পয়েন্ট কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে সারি ও গোয়াইন নদীতে। যান চলাচল বন্ধ শালুটিকর গোয়াইনঘাট রুটে। পরিস্থিতি বিবেচনায় সবাইকে আশ্রয় কেন্দ্রে নেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। মানুষ টানি টানি আনতাছি, ছোট ছোট বাচ্চান বাড়িতে হয়েছে, ভাই সব ভিজিয়া যার, বাড়ি ডুবিয়া যার। আমরা কাল থেকে উপবাস, কোনো সাহায্য পাইছি না। এলাকার মানুষে গিয়া মানুষের বাঁচিয়ে আনছে কিছু। রাত্রে পানি উঠছে, এখন গরু আছে আপনার
খমর পানি। রাত প্রায় 3টা থেকে শুরু করে আজ সকাল 7টা 8টা অবধি প্রচুর মানে বৃষ্টি হওয়ায় 9টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের পানিতে তলিয়ে গেছে। মানুষ পানিবন্দী হয়েছে। জৈন্তাপুর এবং কানাইঘাটে একটু পরিমাণটা বেশি, গোয়েনঘাটেও আছে। তো আমরা এখানে উদ্ধার কার্য পরিচালনা করছি। দর্শক, প্রবল বর্ষণার পাহাড়ি ঢলে সিলেটে দেখা দিয়েছে প্লাবন পরিস্থিতি। এই বিষয়ে আরো জানবো সিলেটের জৈন্তাপুর থেকে। এখন সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান রিপন। প্রশাসনের কর্মকর্তারা দুর্গত এলাকায় গেছেন কিনা, মানুষের ভোগান্তি কতটা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, আসলে দুর্গত এলাকায় প্রশাসনের কর্মকর্তারা যাচ্ছেন। আজ থেকেই মূলত সেই মূল যে তৎপরতা সেটা শুরু হয়েছে। এই মুহূর্তে আসলে যেটা প্রয়োজন হচ্ছে, যারা বাড়ি ঘরে রয়েছে এখনো, যাদের বাড়ি ঘরে পানি উঠেছে, যারা চৌকির উপরে রয়েছে, আমরা একটু আগেই এই জৈন্তাপুরের বেশ কিছু এলাকা ঘুরে এসেছি, সেখানে দেখে এসেছিলাম অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, তারা তাদের বাড়ি ঘরে থেকে যেতে চায়, কারণ বাড়ি ঘরের নিরাপত্তা তাদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। অনেকেই আবার গত 2022 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল, যে বাড়িঘরে থেকে যাওয়ার কারণে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, বাঁচার মরার লড়াই হয়ে গিয়েছিল, তো সে কারণে অনেকে কিন্তু আগে ভাগে চলে আসছেন। আমরা দেখছিলাম যে ব্যক্তি উদ্যোগে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে নৌকা পাঠিয়ে বাড়িঘর থেকে লোকজনদের আনা হচ্ছে, এবং সেখানকার লোকজনরা তাদের যে একদম সর্বশেষ সম্বল গরু বাছুর হাঁস মুরগি নিয়েই তারা মূলত এইসব উদ্ধারকারী নৌকাগুলোতে উঠছেন, এবং সেখান থেকে তারা ডাঙায় আসছেন। প্রথমে অনেকেই তাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, অনেকেই আবার একমাত্র আশ্রয়স্থল হবে সরকারি যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো। এবং জৈন্তাপুরের ক্ষেত্রে ইতিমধ্যেই আপনি জেনেছেন যে সবকটি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে, কারণ যে আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছিল অনেকগুলোতে পানি উঠেছে। শাওন। রিপন, ধন্যবাদ আপনাকে। প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড দিনাজপুর সদর। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকা। গত মধ্যরাতে উত্তরের কয়েক জেলার উপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টিও হয়। শহর জুড়ে ঝড়ের তাণ্ডব। 1 ঘন্টায় লণ্ডভণ্ড উত্তরের জেলা দিনাজপুর সদর। গতরাত 1:30টার দিকে দিনাজপুর এবং রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীর একাংশের উপর দিয়ে ঝড় বয়ে যায়। তবে মূল আঘাত ছিল দিনাজপুরে। প্রচণ্ড বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টি হয়। শহরের বালুয়াডাঙ্গা মোড় হয়ে গৌড়ের শহীদ ময়দানের আশপাশ এবং কলেজ মোড়, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। কোথাও কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। রাতের বেলা ঝড় হয়েছে, বড় ঝড়। বাড়িঘর দৌড়ও ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। বিদ্যুতের লাইন রাত থেকে নাই এবং গাছের রাস্তাঘাট সম্পূর্ণ ব্লক। বড় বড় গাছ ভাঙে দোকানগুলো সব লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা গরিব মানুষ, এখন আমাদের কি হবে। গাছপালা ভেঙে পড়ায় দিনাজপুর রংপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভেঙে পড়া গাছ সরিয়ে নিলে ভোরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছপালা, বিদ্যুতের তার, খুঁটি এবং অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের উদ্ধারের টিম শহরের বিভিন্ন অঞ্চলে ঝড়ে আম ও লিচু বাগানের পাশাপাশি ধান সহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে। সদর ছাড়াও বিরল, খানসামা ও চিরিরবন্দর উপজেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। আম, কাঁঠাল, জাম, মেহগুনি, লিচু ভাঙে গেছে ঝড়ে। ডাল ভেঙে পড়ে গেছে, লিচু পড়ে গেছে, অনেক লিচু মাটিতে ছুটে পড়ে গেছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। সামগ্রিক কয়টি গৃহ বিধ্বস্ত হয়েছে বা আমাদের যে বৈদ্যুতিক পোল নষ্ট হয়েছে তার একটি সামগ্রিক ক্ষতিচিত্র আমরা তৈরি করার চেষ্টা করতেছি। ঝড়ে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন এলাকাতেও বাড়িঘরের ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপাল ও যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা দুজনকে গ্রেপ্তারের আবেদন করেছে পশ্চিমবঙ্গের সিআইডি ও কলকাতা পুলিশ। ভারতের সাথে চুক্তি থাকায় তাদের দ্রুত গ্রেপ্তার করা যাবে। কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ। বলেন, উদ্ধারকৃত মাংসের ফরেনসিক ও ডিএনএ টেস্টের রিপোর্ট
দ্রুত পাঠাতে ভারতীয় প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খাল সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোয় সিআইডি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন ডিএমপির ডিবি প্রধান। আশা প্রকাশ করেন দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে। সময় সকাল 11:40 ডিবি প্রধান হারুন রশিদ তিনি কিন্তু এই দ্য ওয়েস্টিন হোটেল থেকে বেরোন এবং সোজা কলকাতা বিমানবন্দরে চলে যান। ইলেকট্রনিক্স ডিভাইস সেইগুলো সব কিন্তু তিনি সংগ্রহ করেছেন এবং এই যে তার এই পরামর্শে যে সিআইডি সেফটি ট্যাঙ্ক খুলে যে মাংস উদ্ধার করেছে সেটা কিন্তু সবথেকে বড় সাফল্য বলে তিনি উল্লেখ করলেন। ওয়াটার থিওরি আমরা ব্যবহার করে আমাদের মানে ইয়েকে সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করে আমরা সেখানে তাদের যে কোমোড এবং তাদের যে সেফটি রিঙ্গি এগুলি আমরা চেক করতে বলেছিলাম এবং চেক করে কিন্তু দেহের অনেক অংশবিশেষ তারা উদ্ধার করেছে। এক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরোপুরি 100% সফলতা নিয়েই আমরা বাংলাদেশে ফিরছি। নেপাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে দুজন আত্মগোপন করে আছেন তাদেরকে খুঁজে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন সিআইডি এবং কলকাতার যে পুলিশ রয়েছে তাদের। মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যেহেতু ওনাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে তারা যেন তাকে, যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী, অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। সিয়াম কাঠমান্ডুতে আছে এবং তাকে যেন আমাদেরকে আমরা তার সন্ধান আমরা পেয়েছি। ফরেনসিক রিপোর্ট কি আসে এবং নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে দুজন লুকিয়ে আছে তাদের ধরতে পারে কি না সিআইডি এবং কলকাতা পুলিশ, তার অপেক্ষায় রয়েছে এপার বাংলা এবং ওপার বাংলার সমস্ত মানুষ। কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, যমুনা টেলিভিশন। গাড়ির লক্কর ঝক্কর থাকলে রং দিয়ে কাজ হবে না, আগে ফিটনেস প্রয়োজন, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বনানী বিআরটিএ কার্যালয়ে ঈদে সড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী মন্তব্য করেন, বাংলাদেশ এগিয়ে গেলেও বাস মালিকদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হচ্ছে না। এ সময় তিনি বলেন, ঈদের আগে কম হলেও পরপরই বেশি সড়ক দুর্ঘটনা হয়। তার আক্ষেপ, সড়কের যানজট আর দুর্ঘটনার জন্য সরকারের উন্নয়ন চোখে পড়ে না। এ সময় সড়কের মেরামত ও সংস্কার ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দেন তিনি। এছাড়া হানিফ ফ্লাইওভারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিবে, রংচংটা সমাধান না, রংচংটা দেওয়া দরকার, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। লক্ষ চক্কর মার্কা গাড়ি রং দিয়ে কি বাংলাদেশ এত এগিয়ে গেল আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। সারা দেশ এখন দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জোরপূর্বক ক্ষমতা দখল করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। ছিলেন দলের স্থায়ী কমিটি সহ সিনিয়র নেতারা। আলাদাভাবে শ্রদ্ধা জানান অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ধ্বংস করে স্বৈরতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব।
এদিকে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে চলছে এই কর্মসূচি। রাজধানীতে অন্তত ১২টি স্পটে খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। আগারগাঁওয়ের লায়ন চক্ষু হাসপাতালের সামনে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্পটে আজ সারাদিনই এই কর্মসূচি পালন করবে বিএনপি। আমন্ত্রণ, দেখছেন দুপুরের বাংলাদেশ। সড়ক মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না, নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বলেন, এবার কোরবানির পশুর হাটে অনলাইনে হাসিল দেয়া যাবে। নির্দিষ্ট স্থানে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি করতে হবে। কোরবানির পর ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে হবে। মন্ত্রী বলেন, এবার গাবতলী ব্রিজের উপর চামড়ার বাজার করা যাবে না, এতে বর্জ্য ব্যবস্থাপনায় সংকট হবে। বৈঠকে চামড়া ব্যবস্থাপনা নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উপর ক্ষোভ প্রকাশ করেন এলজিআরটি মন্ত্রী। বলেন, আগে ব্যবসায়ীরা গ্রামে ব্যাপারীর মাধ্যমে চামড়া সংগ্রহ করত, আর এখন চামড়া ফেলে দিতে হয়। সড়ক মহাসড়কের উপর বা রাস্তার পাশে যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়ে কোম্পানির শেয়ার হস্তান্তর ইস্যুতে দীর্ঘ শুনানি হয়েছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আদালত জানিয়েছেন, থাইল্যান্ডের ইটাল থাইয়ের শেয়ার চাইনিজ কোম্পানির কাছে হস্তান্তর ইস্যুতে স্থিতাবস্থা বজায় থাকবে। সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালতের প্রথম বৈঠক পর্যন্ত এই সিদ্ধান্ত। সিঙ্গাপুরে বিষয়টি সমাধান না হলে ৩ মাস পর ফের বিষয়টি আপিল বিভাগকে জানাতে বলা হয়েছে। এর ফলে স্থবির থাকলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য চাইনিজ ব্যাংকের অর্থজার এবং নির্মাণ কাজ। আদালতে ইটাল থাইয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আর চাইনিজ কোম্পানির পক্ষে ছিলেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রকল্পটি ৫১ শেয়ার ইটাল থাইয়ের, বাকি ৪৯ চাইনিজ কোম্পানি শ্যান্ডং ও সিনো হাইড্রো কর্পোরেশনের। বিচারপতি বলেন, আদালত চায় এই প্রকল্প সুন্দরভাবে চলুক। সিএকের ফার্স্ট সেশন হয়তো সহসায় হতে পারে, এটা ফার্স্ট মিটিং হতে তেমন কোনো প্রসিডিউর কোনো বার নেই। আরবিট্রেশন প্রসিডিংস যেটা সিঙ্গাপুরে স্টার্ট হয়েছে, সেই আরবিট্রেশন প্রসিডিংসের ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত শেয়ার ট্রান্সফার কার্যক্রমের স্থিতাবস্থা বজায় থাকবে। রাজধানীর বাড্ডা এলাকার একটি ভবনে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, অপর একজন গুরুতর দগ্ধ। সকালে বাড্ডা ৪ নম্বর ডিআইটি রোডের ৩তলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকাল ৬:৩০ নাগাদ তারা বিস্ফোরণের খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ এবং গুরুতর দগ্ধ একজনকে উদ্ধার করেন। জানান, নিহত সুলাইমান বাসার বিপরীতে থাকা একটি হোটেলে কাজ করছিলেন। বিস্ফোরণে ভবনের মূল ফটক উড়ে গিয়ে তার গায়ে পড়ে। ঘটনাস্থলেই সে মারা যায়। আহত শান্তা ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লিকেজ থেকেই এই ঘটনা। এই বাড়ির দরজা জানালা যা আছে সব রোডে পড়ে রয়েছে। এক ছেলে বলতেছে যে মামা আপনার বাসায় বিস্ফোরণ হয়েছে, মানে কি হয়েছে, গ্যাস থেকে হলো না কি ওটা বলতে পারে না। তাই সাথে দেখতেছি যে আমাদের বেহাল দশা। এখানে গ্যাসের লাইন আছে, সোয়ারেজের লাইন আছে। আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা সার্বিক বিষয়গুলো আমরা তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে কি কারণে কোন গ্যাস থেকে এটা দুর্ঘটনাটা ঘটেছে। ধারণা যেটা আসলে কোনো গ্যাস এখানে আসলে কোনো ভেন্টিলেশনও ছিল না, গ্যাস থেকে হয়তো এটা বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তৃতীয় ধাপের নির্বাচনে ৮৭ উপজেলায় ৩৮% ভোট পড়েছে। এই সংখ্যা আরেকটু বাড়তে পারে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের বিদায়ী সচিব জাহাঙ্গীর আলম। বলেন, নিজ কাজে স্বচ্ছতার ঘাটতি ছিল না। নির্বাচন কমিশনে এক যৌথ ব্রিফিংয়ে কথা বলেন সাবেক সচিব। এর আগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় জাহাঙ্গীর আলমকে, বরণ করে নেওয়া হয় নতুন সচিব শফিউল আজিমকে। তিনি এর আগে বিমান বাংলাদেশের সচিব ছিলেন। ইসিতে কাজ শুরুর প্রথম দিন যৌথ ব্রিফিংয়ে শফিউল আজিম বলেন, মুক্ত সমাজে তথ্য প্রবাহ যথাযথ না হলে তা দূষিত বায়ুতে পরিণত হয়। সবসময় স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে যোগ দিতে পেরে তিনি কৃতজ্ঞ। জনগণই সব ক্ষমতার উৎস বলে উল্লেখ করেন নতুন সচিব। আমি এখানে
এখানে সাংবিধানিক কাজ করে, আবার যাচ্ছে সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট যেটাকে আমরা বলে থাকি। সুতরাং এর মধ্যে তৃপ্তি অতৃপ্তির বিষয় আমার ব্যক্তিগতভাবে কিছু নেই, যেখানেই সরকার পদায়িত করবে সেখানে আমরা কাজ করতে অভ্যস্ত। চ্যালেঞ্জ নেওয়াটাই এইটাই আমাদের ট্রেনিং, কারণ নির্বাচন কমিশনের সাথে আমাদের সম্পর্ক আমাদের চাকরির শুরু থেকেই। আমি যখন এসিলেন হিসেবে কাজ করেছি তখন নির্বাচন কর্মকর্তা হিসেবেও কাজ করেছি, আবার যখন আর তার উপরে ইউনো হিসেবে কাজ করেছি তখন কিন্তু আমরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি। ব্যবসার পরিবেশ সহজ করতে এখনো বড় চ্যালেঞ্জ এনবিআর। বারবার বলা হচ্ছে কর জালের আওতা বাড়িয়ে কর হার কমিয়ে দিলে রাজস্ব আহরণ বাড়বে, কিন্তু প্রতিবার যারা কর দিচ্ছে তাদের বেশি চাপে ফেলা হচ্ছে। দুপুরে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সভায় জানানো হয়, দেশের বিদেশিদের ব্যবসা শুরু করতে হলে প্রায় 150 ধরনের অনুমতি লাগে। এর কোনো প্রক্রিয়াই সহজ নয়, অথচ অনেক দেশে এসব কাজ মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায়। আলোচকরা বলেন, অপ্রত্যাশিত ব্যয়ের কারণে প্রণোদনার সর্বোচ্চ সুফল পাচ্ছেন না ব্যবসায়ীরা। তহবিলের যোগান এখনো বড় চ্যালেঞ্জ। ছোট ব্যবসায়ীদের তুলনায় বড় প্রতিষ্ঠান ব্যাংক ঋণ পেতে গুরুত্ব পাচ্ছে। এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে এখনো বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য। প্রতিদিনই প্রস্তাব আসছে। জুলাই থেকে দেশে মূল্যস্ফীতি কমবে বলে আশাবাদী বিনিয়োগ উপদেষ্টা। বলেন, অর্থনীতির তুলনায় পুঁজিবাজারে